হেফাজতে ইসলামের সমাবেশে ভয়াবহ হামলার এক যুগ আজ। শাপলা চত্বরে 93 শহীদের তথ্য প্রকাশ। অসময়ে পানি বাড়ায় সিরাজগঞ্জে যমুনা নদীতে ভাঙন, দুশ্চিন্তায় স্থানীয়রা। ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বাগেরহাটের গহীন সুন্দরবনে বেড়েছে হরিণ শিকার, বিপন্ন হচ্ছে প্রাণ প্রকৃতি। প্রশাসনের কঠোর নজরদারি কামনা। এবং গোপালগঞ্জে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক সমাজ, আশাতে ফলন হওয়ায় চওড়া মুখের হাসি। উৎপাদন নিশ্চিতে চাষিদের পাশে কৃষি বিভাগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। 2013 সালের 5 মে শাপলা চত্বরে মহাসমাবেশে 93 জন শহীদের তথ্য প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারি বিষয়টি নিশ্চিত করেছেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে অবস্থান নেয় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামী বাংলাদেশ। কয়েকজন ব্লগারের ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তি ও নারীর নীতির বিরোধিতা করে 13 দফা দাবি জানায় তারা। এই দাবিতেই এই শাপলা চত্বরে কর্মসূচি দেয় সংগঠনটি। শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সারাদিন নানান ঘটনার পর রাতে অবস্থান নেয়। পরে পুলিশ, র্যাব, বিজিবি তাদের সরাতে অভিযানে নামে। ওই রাতের অভিযানে হেফাজতের অনেক কর্মী নিহত এবং অনেকে হতাহত হন। সিরাজগঞ্জে অসময়ে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে দেখা দিয়েছে ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায় নদীর গর্ভে বিলীন হচ্ছে এলাকার অনেক ফসলি জমি। দুশ্চিন্তায় পড়ছে নদী পাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। যমুনা নদীর পূর্ব দিকে 2 কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ার এলাকায়। ইতোমধ্যে ভাঙনে নদীর পূর্ব পাড়ে জেগে ওঠা চরের প্রায় 100 থেকে 150 বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরীণে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি ভাঙন কবলিতদের। সরকারের কাছে দাবি আমাদের দ্রুত নদী বান্ধা দেয়, আমরা জানি বসবাস করে খাইতে পারি, এই ব্যবস্থা করে দেয় নদী। তা না হলে বসে আলি বা নদী আর থাকবে না, সব ভেঙে যাবো। খুব তীব্র আকারে ভাঙন শুরু হয়েছে। আমার 5 বিঘা সম্পত্তি সহ অত্র এলাকার 200 বিঘার সম্পত্তির উপরে নদীর গর্ভে চলে গেছে। ভাটপিয়ারি প্রাইমারি স্কুল আসছিল, ওখানে বাড়ি আসছিল, ওখান তান ভাঙ্গিয়া আসি আবার এই ভাটপিয়ারি সীমানার ভিতরে আসি। আজ 5 ভাঙ্গা দিছি, 5 ভাঙ্গা দিয়ে এখানে আসি। আগে বাড়ি আসছিল আমার ভাটপির, হে বাড়িও যৌবনা চলে গেছে, জমি জমা যা ছিল সব যৌবনা চলে গেছে। এখন আমরা এই বাড়ি জাল্লাতে থাকি। বাড়ি জাল্লা ভাঙ্গিয়া গেলে আমার কোনো হানে ঠাও নাই। অনেক দূর থেকে আইছি, আসতে আসতে খাসের জমিতে বাড়িঘর করছি। তারপরে আবার চর ছিল, সেই চরে আমরা কুশাল বুই টুই গইনা গাছ ছিলাম, সব ভাঙ্গিয়া চুইরা গেছে। আগে মানুষ চাষাবাদ করতে পারছে, কিন্তু এখন করতে পারে না। পাশেই মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, লেখাপড়ার সমস্যা হয়ে যাবে। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি, আপনারা জানেন। আরও আমরা ওখানে 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য, মানে লাঞ্চিং এবং শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই, তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। বর্ষা মৌসুমের আগেই পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই দাবি স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জের ভাটপিয়ারি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। সোহেল, হঠাৎ পানি বৃদ্ধির কারণ কি বলছেন নদী তীরের মানুষ, আর পানি উন্নয়ন বোর্ডকে আসলেই কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আরিফ। আপনি যেমনটি বলছিলেন যে যমুনা তীরে কিন্তু ইতিমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা যে ভাটপিয়ারি এলাকা আছে, এই এলাকাতে কিন্তু যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে, হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদীতে ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙনে কিন্তু নদীগর্ভের যে
কয়েকদিনে প্রায় 200 বিঘা জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং নদী পাড়ের লোকজন কিন্তু আতঙ্কিত বিরাজ করছে এবং তারা কিন্তু খুব সব সময় কিন্তু আতঙ্কে যে তাদের বাড়ি ঘর ভেঙে চলে যায়, সেই জন্য কিন্তু তারা রাত্রি অনেকেই নির্ঘুম জেগে কিন্তু রাত্রি জেগে থেকে কিন্তু তারা যাপন করছে যে তা কখন বাড়ি ঘর ভেঙে যাবে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু বালি ফেলে এবং জিও ব্যাগ ফেলে কিন্তু তারা কিন্তু ডাম্পিং করে বন্যা নিয়ন্ত্রণ কিন্তু ভাঙন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে ভাটপিয়ারি এলাকায় একজনের সাথে কথা বলবো যে এই এলাকার বর্তমানে কি অবস্থা আছে এবং ভাঙন কেমন দেখছেন। বর্তমানে এখন যে অবস্থা, গত 2 মাসে প্রায় 2 থেকে 250 বিঘা সম্পত্তি অকাল ভাঙনের মধ্যে নদীগর্ভে চলে যায়। ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড তার প্রোটেকশন শুরু করেছিলেন, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা যে দুঃখের সাথে বলছি হঠাৎ কাজটা বন্ধ হয়ে যায়, যার ফলে ভাঙন রোধটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যেমনটি শুনছিলেন, আমি আরেকজন মানুষের সাথে কথা বলতে চাই যে তারা এখন কি চাচ্ছে আর কি অবস্থায় আছে। কি অবস্থা আছে এখন অবস্থা তো খুব ভয়াবহ আছে। তাই আমরা চাই যে আগের মতো পানি উন্নয়ন বোর্ড যদি একটা কাজ শুরু করতো তাহলে খুব ভালো হয়তো। আর স্থায়ীভাবে যদি আমাদের পাঠাগারের মৌজায় একটা বাদ দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আমরা খুব দুরবস্থায় আছি। যেমনটি শুনছিলেন, ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই ভাঙন রোধে কিন্তু জিও ব্যাগ এবং ফেলে কিন্তু তারা ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তারা কিন্তু বলছেন যে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নাই, তারা বর্ষা মৌসুমের আগ মুহূর্তে কিন্তু তারা কিন্তু বাঁধ নির্মাণ করবে বলে স্থায়ীভাবে তারা কাজ করে দিবেন বলে জানিয়েছেন। এ ছিল সিরাজগঞ্জের যমুনা নদীর তীর থেকে সর্বশেষ। বাগেরহাটের গহীন সুন্দরবনে বেড়েছে হরিণ শিকার। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বারবার ধরা পড়ল বন বিভাগের দুর্বলতা। আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে আবারও নামে হরিণ শিকারে। এতে এদের প্রতিহত না করতে পারলে বিপন্ন হবে সুন্দরবনের প্রাণ প্রকৃতি। প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। হরিণ বৈচিত্র্যতা যোগ করেছে সুন্দরবনের প্রকৃতিতে, ভূমিকা রাখছে ইকোসিস্টেমে। তবে বর্তমান সময়ে হরিণ শিকারীদের বেড়েছে দৌরাত্ম্য। গহীন সুন্দরবনে ফাঁদ পেতে চলছে হরিণ শিকার। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মণিঘোল, হরিণটানা, নীলকমল এলাকায় শিকারীরা সক্রিয় রয়েছে। অসাধু বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে একটা যোগসাজশ করেই এই হরিণগুলো শিকার করছে। হরিণ শিকার যারা করছে তারা কিন্তু একবার ধরা পড়ার পরে আবারও তারা ধরা পড়ছে। কোস্টগার্ডের অভিযানে একের পর এক ধরা পড়ছে শিকারী, উদ্ধার হচ্ছে শিকারের ফাঁদ ও হরিণের মাংস। কিন্তু ছাড়া পেয়ে তারা আবারও একই পেশায় ফিরে আসছে। আমাদের অভিযান বিশেষ করে বিভিন্ন আউটপোস্টে এবং বিভিন্ন পজিশন স্টেশনে রেখেছি এবং এটার মাধ্যমে তাদের কাছে কড়া মেসেজ গিয়েছে যে হরিণ শিকার করে পাচার করা এত সহজ না এবং এটা কোস্টগার্ডের জালে তারা ধরা পড়বে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন হরিণ সুন্দরবনের জীববৈচিত্র্যের অংশ। শিকারীদের নিয়ন্ত্রণ না করা গেলে এটি জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ হবে। এই জনপদের মানুষ যারা আছে তাদেরকে সচেতন করতে হবে যে এই যে হরিণ শিকারগুলো হচ্ছে এগুলো অবৈধ কর্মকাণ্ড এবং আমাদের সুন্দরবনের প্রাণ প্রকৃতির জন্য এটা হুমকি স্বরূপ। হরিণ শিকারীদের ধরতে বন বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এছাড়াও উপকূলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বললেন এ কর্মকর্তা। প্রতিনিয়তই আপনার হরিণের ফাঁদ আপনার উদ্ধার করতেছে, শিকারী ধরা পড়তেছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এবং বরগুনা, এই 5 জেলার প্রান্তিক মানুষের যেন বিকল্প জীবিকার ব্যবস্থা করা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে। প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো আর আইনের ফাঁকফোকর আটকানো গেলেই হরিণ শিকার নিয়ন্ত্রণে আসবে, এমনটাই মতামত বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে গোপালগঞ্জে বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে ধান কাটতে কৃষকরা ছুটছেন মাঠে, যেন দম ফেলার সময় পাচ্ছেন না তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ধানের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান।
জেলা জুড়েই ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তীব্র গরম ও রোদ উপেক্ষা করে ফসলের মাঠে হাড় ভাঙা পরিশ্রম করছেন কৃষাণীরা। জেলার 5টি উপজেলায় এবার 82,588 হেক্টর জমিতে হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধানে ভরে গেছে মাঠ। এরই মধ্যে প্রায় 30,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষকের পাশাপাশি দৈনিক 1,000 টাকা মজুরি হিসাবে ধান কাটছেন শ্রমিকরাও। উৎপাদন ভালো হয় মালিকের পাশাপাশি খুশি তারাও। তবে ধানের দাম কম বলে দাবি চাষিদের। হাজিরা হিসেবে ধান কাটতেছি, ভোর 6টায় শুরু করি, সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করি। 1,000 টাকা মূল্য দেয়। 50 মণ আশা করা হয়, কিন্তু বাস্তবে হয় না। 35, 40, 45 এই বরাদ্দই হয়। এবারে ফলনটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের গতবার যা হয়েছিল তার চেয়ে অনেকটাই ভালো হয়েছে। ধানের দাম আসলে যেভাবে হয়েছে 950 টাকা পর্যন্ত দিচ্ছে, এরপর আর রেট বাড়তি দাম বাড়াচ্ছে না। কৃষকদের এটাই দাবি, আমাদের একটু ধানের দামের প্রয়োজন, দাম খুবই কম। এবছর গোপালগঞ্জে বোরো ধানের ফলন ভালো হয়েছে। ফসল ঘরে তুলতে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। নির্বিঘ্নে কৃষক যাতে তাদের বড় ফসল ঘরে তুলতে পারে সে ব্যাপারে আমাদের কৃষি বিভাগ গোপালগঞ্জ সার্বক্ষণিকভাবে সজাগ এবং সচেষ্ট আছে। আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে তাদের এই ফসল তোলার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। গোপালগঞ্জে এবার বিঘা প্রতি 45 থেকে 50 মণ ধান উৎপাদনের আশা করছেন কৃষকরা। তাতে 4,02,000 মেট্রিক টনের বেশি ধান পাওয়া যাবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, ধান কাটার বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, ধান কাটা ঘিরে কৃষক ও গৃহস্থদের উচ্ছ্বাস সম্পর্কে আমাদের জানাবেন, আর পাশাপাশি জানাবেন জেলায় কি পরিমাণ ধান কাটা এখনো বাকি আছে। এতে কিন্তু কৃষকের মুখে ফুটেছে হাসি। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদা এলাকার একটি ফসলি মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু কৃষকরা তাদের ধান কেটে নেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন। এবং আরো যেটা জানিয়ে রাখি যে এই জেলায় কিন্তু মোট এবছর 82,588 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 50% বেশি ধান কর্তন করা হয়েছে, যেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রতি হেক্টরে 4.87% ফলন হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এবছরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,02,114 মেট্রিক টন ধানের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে কিন্তু এই জেলার ধান, এই জেলার মানুষের যে চালের যে চাহিদা আছে সে চাহিদা কিন্তু মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু রপ্তানি করা হয় বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়াও এই জেলায় এবার ধানের যে ফলন অত্যন্ত ভালো হয়েছে, আর এই ফলন ভালো হয় কৃষকরা আসলে তাদের মুখে হাসি ফুটেছে। এবং কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা একটু শঙ্কায় আছে। গত 2 দিনে একটু বৃষ্টি হয়েছে, যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে তাদের ধান কাটার পরে যে প্রক্রিয়াটা আছে, ধান মাড়াই করা এবং শুকানো সহ ঘরে ওঠানোর আগ পর্যন্ত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আসলে যদি আবহাওয়া অনুকূলে থাকে, বৃষ্টি না হলে তারা আসলে ঠিক মতো তাদের ধান কেটে যে কাঙ্ক্ষিত ফসল সেটা ঘরে তুলতে পারবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে ধান কাটার সর্বশেষ 26। মাসুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজস্ব আহরণে সরকারকে প্রত্যক্ষ করে মনোযোগী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আসন্ন বাজেট নিয়ে এক সেমিনারে তারা এই পরামর্শ দেন। এতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রতিযোগী দেশের তুলনায় কর হার কমানো হচ্ছে। রেজা খানের প্রতিবেদন। আসন্ন বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে ফরেন চেম্বার, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও জাপান চেম্বার। এতে বক্তারা রাজস্ব আহরণে পরোক্ষ করে নির্ভরতা কমিয়ে সরকারকে প্রত্যক্ষ করে জোর দেওয়ার তাগিদ দেন। How do you really increase more direct taxation? It has to be, as a country, we really need to improve that. Indirect taxation is not a progressive taxation solution. অনুষ্ঠানে বক্তারা বলেন, জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর দিতে হবে। একটা কোম্পানি তারা বাইরে এক্সপোর্ট করে এবং ভালো ফরেন এক্সচেঞ্জ আর্নিং হয় সেখান থেকে,
কিন্তু আমি দেখলাম যে এখানে তাদের উপর ট্যাক্স হচ্ছে 5%, চাল ডাল পেঁয়াজ রসুন এগুলোর উপর 1%, যাতে করে তাদের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। We also need to relax the rules and regulation in the custom procedures. আলোচনায় গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ বলেন, রফতানি ও রেমিটেন্সে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতিতে ভালো ইঙ্গিত দিচ্ছে। It is much more important to first stabilize the economy, bring back the growth drivers on the right track, and then the growth will follow automatically. এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার প্রচুর বিদেশি বিনিয়োগ। সে লক্ষ্যে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি কমানো হচ্ছে কর হার। We have gradually reduced our tax rate to be competitive with our competing countries to attract national and foreign direct investors. If you remember, if you go back to our previous finance act, our corporate tax rate was as high as 50%, and now it become 22.5%. আসন্ন বাজেটে করের আওতা বাড়ানো হবে বলেও জানান তিনি। Promise is to make your compliance much easier and to increase our tax net at any cost. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার থাবা থেকে বাঁচতে গোবনিয়া খালের আবু তোয়াব অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রাজনীতি কিংবা গণমাধ্যম যার যার অবস্থান থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে উল্লেখ করেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইদ আল নোমান। চট্টগ্রামের টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লা লাকসামের উত্তরদা ইউনিয়নে বিএনপির আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিম। 2024-25 অর্থ বছরে সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা 2025 অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী গলাচিপা অফিসার্স ক্লাবের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বগুড়ার সোনাতলায় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে মাওলানা রহিস উদ্দিনকে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। টাঙ্গাইলে বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানার উদ্যোগে অসহায় বিধবা ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। পহেলগামে জঙ্গি হামলাকে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কূটকৌশল বলে মন্তব্য করেছে পাকিস্তান। এই ইস্যুতে হামলা চালালে ভারতকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামালি। এদিকে যুদ্ধের শঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে সীমান্তের দুর্গম এলাকায় খাদ্য সরবরাহ বাড়ানো সহ 100 কোটি রুপির আপৎকালীন তহবিল করেছে পাকিস্তান। পহেলগামে জঙ্গি হামলার জেরে চিরপরিধি প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। দুদেশের সীমান্তে কয়েকদিন ধরে চলছে গোলাগুলি, নিষেধাজ্ঞা ও পরস্পরকে দোষারোপের হিড়িক। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মতে পহেলগামে জঙ্গি হামলা নরেন্দ্র মোদীর রাজনৈতিক কূটকৌশল। এ হামলার মাধ্যমে ভারত সরকার পাকিস্তানের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যেই ভারতকে কড়া সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। সীমান্তে কোনো রকম সামরিক পদক্ষেপ নিলে ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, প্রয়োজনে পরমাণু হামলা চালানো হবে ভারতে। যুদ্ধের শঙ্কায় আগামী প্রস্তুতি নেওয়া হচ্ছে আজাদ কাশ্মীরে। ইতোমধ্যেই নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন দুর্গম এলাকায় খাদ্য সরবরাহ বাড়ানো সহ 100 কোটি রুপির আপৎকালীন তহবিল গঠন করেছে পাকিস্তান সরকার।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এয়ার চিফ মার্শাল এপি সিং সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে সাক্ষাতের কারণ কিংবা এ জাতীয় কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। এর আগে শনিবার পাকিস্তানি পণ্য আমদানিতে দিল্লির নিষেধাজ্ঞার পর নিজেদের সমুদ্র বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমে আছে আমার কাছে প্রথম আলো। প্রথম আলোতে আছে করিডোর নিয়ে চুক্তি হয়নি, জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান, নদীর পানি কমিয়েছে ভারত। এদিকে নতুন করে আসা 1,18,000 রোহিঙ্গার নিবন্ধন। পরবর্তীতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রথমে আছে পরিবহনের এনায়েতুল্লাহ লুটে নিয়েছেন 1000 কোটি টাকা। ইঞ্জিন সংকটে 70টি ট্রেন বন্ধ। গাজীপুরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা, ভাঙচুর, এনসিপির প্রতিবাদ ও বিক্ষোভ। পরবর্তীতে আমার কাছে আছে সমকাল। সমকালের প্রথমেই আছে ইসিতে নিবন্ধন পেতে তৎপর নামসর্বস্ব 65 রাজনৈতিক দল। মিয়ানমারের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। সামিট গ্রুপের 56 কোটি টাকার বিদেশি বিনিয়োগ অবরুদ্ধ। বাংলাদেশ প্রতিদিন। নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা। বৈঠকের পর বিএনপি কবে নির্বাচন জানতে চেয়েছে রাশিয়া এবং জাপান। বিচার দাবিতে সরব হচ্ছে হেফাজত। পরবর্তীতে আছে যুগান্তর। খালেদা জিয়া দেশে ফিরছেন আগামীকাল। স্বাধীনতার 54 বছরেও কেউ খোঁজ রাখেনি, 1400 শহীদ পরিবার নিখোঁজ। শেখ হাসিনার নির্দেশেই আলেমদের হত্যা। সবশেষে আছে দ্য ডেইলি স্টার। ডেমোক্রেসি can't do without a press, free press. Some banks hit by capital squeeze. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরে। হেফাজতে ইসলামের সমাবেশে ভয়াবহ হামলার 1 যুগ আজ। শাপলা চত্বরে 93 জন শহীদের তথ্য প্রকাশ। অসময়ে পানি বাড়ায় সিরাজগঞ্জের যমুনা নদীতে ভাঙন, দুশ্চিন্তায় স্থানীয়রা। ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। বাগেরহাটের গহীন সুন্দরবনে বেড়েছে হরিণ শিকার, বিপন্ন হচ্ছে প্রাণ প্রকৃতি। প্রশাসনের কঠোর নজরদারি কামনা। এবং গোপালগঞ্জে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক সমাজ। আশাতীত ফলন হওয়ায় চওড়া মুখের হাসি। উৎপাদন নিশ্চিতে চাষিদের পাশে কৃষি বিভাগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।